আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল জানাচ্ছে নির্বাচন কমিশন। সেই খবর রাখছেন আমাদের সহকর্মীরা। ইসি সচিবালয় থেকে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার বিস্তারিত কি তথ্য রয়েছে? পাশাপাশি এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, ভোট গ্রহণ, সবশেষ ভোট গণনা কেমন হলো এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? ফলাফল ঘোষণা কিছুক্ষণ আগ পর্যন্ত অল্প কিছু সময়ের জন্য একটু বিরতি ছিল। এখনও ফলাফল ঘোষণা চলছে, সারা রাত ধরেই একেবারে বলা যায় বিরামহীনভাবে ফলাফল ঘোষণা করছেন কখনো নির্বাচন কমিশন সচিব, কখনো অতিরিক্ত সচিব। আমরা দেখছি যে রাতের শুরুর ভাগে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হলেও এখন একেবারে চূড়ান্তভাবে আসন ভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়ে গেছে। আসন ভিত্তিক ফলাফল ঘোষণার পাশাপাশি প্রত্যেকটি ফলাফলের বার্তা শিট নির্বাচন কমিশনের সামনে টাঙিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে কেউ আসলেই এখান থেকে তার ফলাফলটি সে গ্রহণ করে নিতে পারবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি আনুমানিক 150টির বেশি আসনের ফলাফল কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এটির একটু কম বেশি হতে পারে। আর আমাদের হাতে সারা দেশ থেকে যে ফলাফল এসেছে, আমাদের প্রতিনিধিদের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে যে সমস্ত ফলাফল ঘোষিত হয়ে গেছে বা কেন্দ্রভিত্তিক যেসব ফলাফল যোগ করে আমরা পেয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 188টি আসনে বিএনপি জয়ী হয়েছে, 63টি আসনে জামাত, 4টি আসনে এনসিপি, 8টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসনে জয়ী হয়েছে, গণ অধিকার পরিষদ 1টি আসনে জয়ী হয়েছে। এখন পর্যন্ত যতগুলো আসনের ফলাফল আমরা পেয়েছি। তো আজকেও বলা যায় যে দিনের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু ফলাফল ঘোষণার কার্যক্রম চলবে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনার কাছে জানতে চাই যে এই যে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে কয়টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে, সে কয়টি আসনের মধ্যে জয় বিজয়ের যে সমীকরণ সেটি যদি একটু বলেন। জয় বিজয়ের সমীকরণের মধ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপি দলীয় যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এগিয়ে রয়েছে। আমরা যদি আপনাকে একেবারে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে থেকে বলি, বিএনপির যে চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তিনি 2টি আসনেই জয়লাভ করেছেন। এরপর আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সেই সাথে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য আমরা দেখেছিলাম তারা কিন্তু তাদের যে আসনগুলো রয়েছে সেগুলো তারা জয়লাভ করেছে। আমরা দেখেছি যে সালাউদ্দিন আহমেদ যেমনই রয়েছে এবং সেই সাথে মির্জা আব্বাসকে আমরা দেখেছি, এবং বিএনপির অন্যান্য যে বিভিন্ন পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু জয়লাভ করেছে। অন্যদিকে আমরা আরও একটি বিষয় লক্ষ্য করেছিলাম, জামায়াতের জোটে যারা গিয়েছে বিশেষ করে এনসিপি যে প্রার্থীরা তারা কিন্তু জয়লাভ করেছে, জামায়াতে আমির জয়লাভ করেছে আমরা লক্ষ্য করেছিলাম। তবে জামায়াতের অন্যান্য যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের মধ্যে জামায়াতের আমিরের আমরা এখন পর্যন্ত যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে এখানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়েছে। তবে এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমনইভাবে বলা হচ্ছে মূলত জামায়াতের পক্ষ থেকে তারা অভিযোগ করছেন যে ফলাফলে কোনো ধরনের কারচুপি কিংবা ফলাফল সংক্রান্ত যে একটি বিষয়, ওনার যেহেতু জামায়াত আমিরের আসনটি হচ্ছে মূলত ঢাকা 15 আসন, ঢাকা 16 আসন নিয়েও কিন্তু একটি প্রশ্ন রয়েছে। ঢাকা 16 আসন নিয়ে যেমনটি কিছুক্ষণ আগেই মূলত আমরা দেখেছিলাম ব্রিফিংয়ের মধ্য দিয়ে জামায়াতের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় এর চেয়েও বেশি ভোটার সংখ্যক উপস্থিতির যে আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে ঢাকা 16 আসনে এখন পর্যন্ত কিন্তু ফলাফল ঘোষণা করা হয়নি। এবং একই সাথে জামায়াত জোটের আরেক প্রার্থী আমরা দেখেছিলাম মাওলানা মামুনুল হক, তিনিও কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনে এসেছিলেন, একেবারে বলা চলে রাত 3টার পর তিনি এসেছিলেন এবং জামায়াত জোটের অন্যান্য অনেকেই ছিলেন। আমরাও তার পক্ষ থেকে যেমনটি অভিযোগ শুনেছি, তিনিও অভিযোগ করছিলেন যে ভোট যেমনই সুষ্ঠু হয়েছে, তবে ভোট সুষ্ঠু হওয়ার পর যেহেতু কেন্দ্রের ভোট গণনা কিংবা এই গণনা ঘিরে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতাগুলো থেকে থাকে, সেই আনুষ্ঠানিকতার মধ্যে কোনো ধরনের ত্রুটি হয়েছে কিনা সেই আনুষ্ঠান ঘিরে মূলত তিনি প্রশ্ন তুলেছেন। এবং একই সাথে সার্বিকভাবে আমরা দেখেছিলাম যখন জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ব্রিফিং করা হয়েছে, তারা যেটি বলছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন তাদের আওতাধীন নির্বাচন সুষ্ঠুতার ক্ষেত্রে তারা কিন্তু ছোটোখাটো ভুল ত্রুটি তুলে ধরেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু সুষ্ঠু হয়েছে বলে তারা বলেছেন। তবে এরপরে আমরা যেমনটি লক্ষ্য করেছি তারা আলাদাভাবে বিভিন্ন জায়গায় ব্রিফিং করেছেন এবং মধ্যরাতের পরও আমরা লক্ষ্য করেছি নির্বাচন কমিশন সচিবালয়ে জামায়াত জোটের নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন। তাদের সব কথার এক কথায় যেটি তারা বলার চেষ্টা করছিলেন, যেহেতু ভোট সুষ্ঠু হওয়ার পর এখানে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা থাকে এবং কেন্দ্রভিত্তিক যেহেতু প্রিজাইডিং অফিসার তিনি ফল ঘোষণা করে থাকেন এবং পরবর্তী যে পর্যায়গুলো রয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মূলত নির্বাচন কমিশন এসে থাকে, যেটি নির্বাচন
নির্বাচন কমিশন অফিসিয়ালি তারা জানায়, তারা যেটি বলছেন যে এই যে পদক্ষেপ, এই যে প্রক্রিয়া, এর মধ্যে কোনো ধরনের ঘাটতি রয়েছে কিনা, এর মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়েছে কিনা। কেননা আমরা লক্ষ্য করেছিলাম জামায়াত এবং বিএনপি যখনই এখানে অনানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হচ্ছিল কিছু কিছু কেন্দ্রে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যখন ফলাফল ঘোষণা হচ্ছিল, আমরা দেখেছিলাম যে দলগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তারা বিপুল সংখ্যক আসনে তারা কিন্তু এগিয়ে রয়েছে। তবে আমরা এখানে নির্বাচন কমিশনে যখন ব্রিফিংটি শুরু হয়, শুরুর দিকে কিছুটা তারা কেন্দ্রভিত্তিক করলেও আমরা যখন আসন ভিত্তিক শুরু করে সেক্ষেত্রে লক্ষ্য করছিলাম যে জামায়াত কিছুটা পিছিয়ে রয়েছে এবং বিএনপি কিছুটা এগিয়ে রয়েছে। এর মধ্যেই আমরা দেখেছি জরুরি বৈঠক করেছে জামায়াত জোটের 11 দলীয় যে জোট রয়েছে তারা বৈঠক করেছে এবং পরবর্তীতে তারা কিন্তু নির্বাচন কমিশন সচিবালয়ে তারা কিন্তু কয়েক দফা এসেছে, আলাদাভাবে এসেছে, অনেকেই আবার দলবদ্ধভাবে তারা এসেছে। তাদের সব কথার এক কথা কিংবা তাদের যে সব অভিযোগের এক অভিযোগ মূলত তারা বলছিল যে নির্বাচন পরবর্তী যে ফলাফল ঘোষণা কিংবা নির্বাচন পরবর্তী যে ভোট কারচুপির তারা যে মানে ক্ষেত্রটি তারা বলছে মূলত সেখানে হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে তারা কিন্তু একটি প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশনকে। যদিও কমিশন বলছে যে কোনো ধরনের অভিযোগ তারা কিন্তু আমল নিয়ে কাজ করবে, তবে শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে সেই নেতারা কিন্তু সন্তুষ্ট হতে পারেননি। তারা নির্বাচন কমিশন থেকে যাওয়ার পর মূলত গণমাধ্যমে তারা একটি হুঁশিয়ারি উল্লেখ করে গিয়েছেন যে তারা আন্দোলনে নামবেন বলে তারা কিন্তু এই ধরনের হুঁশিয়ারি উল্লেখ করেছেন। এবং একই সাথে আমরা সকাল থেকে যেহেতু আমরা সবাই মূলত ভোটের মাঠের কার্যক্রম আমরা দেখছিলাম রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায়। ঢাকায় আমরা যেমনটি লক্ষ্য করছি, যেমন প্রধান নির্বাচন কমিশনারের যে ভাষ্য ছিল সকালের দিকে কিংবা ভোটের মাঠের যে চিত্র ছিল সেটি মূলত অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে এর মাঝামাঝি সময়ে যখনই আমরা দেখেছি সিনিয়র সচিব তিনি ভোটের যে হার তিনি বলেছিলেন যে দুপুর 12টা পর্যন্ত কতটুকু হয়েছে, এরপর আবার দুপুর 2টা পর্যন্ত একটি হার নির্ধারণ করে দিয়েছেন। যদিও পরবর্তীতে বিকেল 4:30টা পর্যন্ত অর্থাৎ ভোট শেষ হওয়া পর্যন্ত কতটুকু ভোট কাস্টিং হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত অস্পষ্ট রয়ে গেছে। সেটি নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম জামায়াত জোটে যে যারা রয়েছেন তারা কিন্তু একটি প্রশ্ন তুলেছেন যে যেটি নানা দিকে চাওর হয়েছে কিংবা নির্বাচন কমিশনের বিভিন্ন সূত্র থেকে অনেক গণমাধ্যমে এসেছে যে প্রায় 60 থেকে 65% ভোট হয়েছে। এটি এখন পর্যন্ত যে কয়টি আসনের ফলাফল আমরা আমাদের হাতে পেয়েছি, আমরা দেখছি যে জয় পরাজয়ের নানা হিসেব নিকাশ এসেছে। কোনো কোনো আসনে একেবারে মার্জিন লেভেলে এসেছে ফলাফল, অল্প কিছু ভোটের ব্যবধানে প্রার্থী হেরেছেন, অল্প কিছু ব্যবধানে জিতেছেন। তো সব মিলিয়ে যদি আমরা এটি বলি যে আসলে যারা সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন সেই আসনগুলোর কি অবস্থা, বারবারই বলছিলাম ঢাকা 8 আসন কিংবা আরও যে কয়টি আসনের নিয়ে ব্যাপক আলোচনা ছিল কিংবা যাদেরকে আলোচিত প্রার্থী বলা হয়, হেভিওয়েট প্রার্থী বলা হয়, তাদের কি অবস্থা? নিশ্চয়ই আমরা কিন্তু সেটি খোঁজ করছিলাম আমাদের যে নির্বাচন কমিশন সচিবালয়ের, যেহেতু আমরা এখান থেকে খবর সংগ্রহ করছি, আমরা দেখেছিলাম যে এখানে বিশেষ করে যে তাসলিম যারা ঢাকার তিনি একটি আসনের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন, যদিও পরবর্তীতে তার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে তিনি জয়ী হতে আসতে পারেননি। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে মাওলানা মামুনুল হক যিনি মূলত জামায়াত জোটের প্রার্থী ঢাকা 13 আসন থেকে, এবং আরও একটি বিষয় যেমনটি বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব মাধ্যমেই মূলত ঢাকা 8 আসন ঘিরে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা তিনি কিন্তু উঠে আসতে পারেননি আমরা লক্ষ্য করছিলাম। এবং একই সাথে আমরা দেখেছিলাম যে গণঅভ্যুত্থানের সময়ে যে আপনার মূলত গুমের শিকার হয়েছিলেন সেই ক্ষেত্রে মূলত একই আসনে দুইটি প্রার্থী ছিল, সেক্ষেত্রে জামায়াত যে প্রার্থী তিনি কিন্তু উঠে এসেছেন। বলা চলে এখানে ভোটের যে হিসেব নিকেশ কিংবা সমীকরণ হয়েছে সেখানে অনেক ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আবার অনেক ক্ষেত্রেই কিছুটা আগে পিছিয়ে থাকার কারণে মূলত ভোটার উপস্থিতি কিংবা ভোটের যে সমীকরণ সেটি নানা দিকে মোড় নিয়েছে। মূলত যারা কিছুটা পিছিয়ে পড়েছেন তারা কিন্তু এই ধরনের অভিযোগগুলো করছেন। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছিলাম, দেশের বিভিন্ন প্রান্তে যেহেতু আমাদের প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে ব্যাপারগুলো নিশ্চিত করেছেন যে তাদের সাথে ব্যাপারগুলো হয়েছে। এবং একই সাথে আমরা লক্ষ্য করছিলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারে বারে যেটি বলা হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিলাম নির্বাচন কমিশনার যে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি কিন্তু আমরা দেখেছি প্রায় মধ্যরাতে বলা চলে শেষ রাতের দিকেও আমরা দেখছিলাম সবকিছু দেখভাল করছে। যদিও এই দেখভাল কিংবা এই যে তৎপরতা কিংবা এই যে আশ্বাস সেটি মূলত যারা বিশেষ করে যারা পিছিয়ে পড়েছেন তাদের ফলাফলের মাধ্যমে তারা কিন্তু খুব একটা আশ্বস্ত হতে পারছে না। যদিও নির্বাচন কমিশন শেষ পর্যন্ত চাচ্ছে যে যে কোনো ধরনের প্রশ্নের আমরা একটু আলোচনা করি, সেটি হচ্ছে যে ফলাফল ঘোষণা তো এটি দুটি নির্বাচন, একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোট।
প্রত্যেকটি আসনের ফলাফল ঘোষণার সঙ্গেই কিন্তু গণভোটের ফলাফলটিও দিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে হা এবং না ভোটের যে ব্যবধান, হা ভোট বিপুল পরিমাণে এগিয়ে আছে, বিপুল ভোটের ব্যবধান, কিন্তু নাও কিন্তু একটা উল্লেখযোগ্য ভোট কিন্তু পেয়েছে না, যদিও ব্যবধানটা প্রায় দ্বিগুণ। হানা ভোটের যে সমীকরণ সেটা নিয়ে একটু যদি বলেন। হানা ভোটের সমীকরণের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম যে কাকতালীয়ভাবে বলা হচ্ছিল যে কোনো দল তারা যেহেতু নিষিদ্ধ সংগঠন রয়েছে, দল কিংবা কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, তারা বলছিল যে অনেকেই হয়তোবা না ভোটের পক্ষে প্রচারণা করে কিংবা না ভোটের পক্ষে অবস্থান নিয়ে মূলত তাদের ভোট নেওয়ার জন্য তারা কিন্তু একটি সুযোগ তৈরি করেছে বলে এমন একটি অভিযোগ কিন্তু আমরা শুনতে পেয়েছি। এখানকার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এটা নিয়েও কিন্তু একটা আলোচনা সমালোচনা করছিল যে কেননা যেহেতু আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন যে দেশের বিভিন্ন জায়গায় আপনি হয়তোবা রাস্তাঘাট কিংবা দেশের বিভিন্ন স্তরে যখনই কারোর সাথে কথা বলেছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কিন্তু হা ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু এই যে না ভোটের যে এত পর্যায় কিংবা না ভোট এতগুলো পড়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটি প্রশ্ন থেকে যায়, তাহলে এই না ভোটগুলো কারা দিচ্ছে? তো সেটি ঘিরেও কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে অভিযোগ পাল্টা অভিযোগ দুই দলের পক্ষ থেকে এসেছে, দুই জোটের পক্ষ থেকে এসেছে, দুইভাবে এসেছে। সেই ক্ষেত্রে যেটি বলা যেতে পারে যে সব মিলিয়ে হা ভোটের পক্ষে হয়তোবা রায় আসতে যাচ্ছে আমাদের এই মাধ্যমে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। তার পাশাপাশি আমরা যদি বলি যে এই ফলাফল ঘোষণার যেই প্রক্রিয়া, সেটি যদি বলি যে আমরা জানি যে সাধারণত অন্য সংসদ নির্বাচনগুলোতে 8 ঘন্টা বা অন্য নির্বাচনগুলোতে 8 ঘন্টায় ভোট হয়। এবারে যেহেতু গণভোট ছিল, গণভোটের কারণে ভোটের যে সময়সীমা সেটি 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, সামনে 1 ঘন্টা পেছনে 1 ঘন্টা, অর্থাৎ সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4:30টায় ভোট শেষ হয়েছে। আমরা সারাদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন, আমাদের সহকর্মীরা জানিয়েছেন, আমরা নিজেরাও বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। আমরা দেখেছি যে ভোটারদের স্বতঃস্ফূর্ত একটা উপস্থিতি, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা দেখেছি যে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা অনেক বেশি এই নির্বাচনটাকে পর্যবেক্ষণ করেছেন। এখানকার ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান পর্যবেক্ষক, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে শনিবার তারা তাদের পর্যবেক্ষণ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা অপেক্ষা করছি আসলে বিদেশি যে পর্যবেক্ষকরা রয়েছেন তারা আসলে এই নির্বাচনটাকে কিভাবে দেখেন এবং এই নির্বাচন নিয়ে তাদের কি মূল্যায়ন, সেটি আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। তবে আমরা যতটুকু দেখেছি যে মানুষের ভোট দানের ক্ষেত্রে নির্বিঘ্নভাবে মানুষ ভোট দিতে পেরেছে, কোনো ধরনের বাধার সম্মুখীনের কথা হয়তো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সাধারণত বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যেইভাবে নির্বাচন হয়, সেখান থেকে এই নির্বাচনের পরিবেশকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে অন্তত সংস্কৃতিগত দিক থেকে অনেক বেশি এগিয়েছে। কিন্তু যেই জোটের প্রার্থীরা বা যারা পিছিয়ে আছে, জামাত জোটের কথা যদি বলি, তারা নানা জায়গায় অনেক ধরনের অভিযোগ করছেন, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আনছেন। সেই অভিযোগগুলো আসলে কতটা কার্যকর কিংবা সেটিও আসলে তদন্ত সাপেক্ষ। এই নির্বাচন কমিশন এখন দেখার বিষয় যে তাদের অভিযোগগুলো তারা কিভাবে নেয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ তারা করছেন, এটি যদি আমরা বলি যে আসলে ফলাফলের যে প্রক্রিয়াটা, যে আসলে 4:30টার পর যখন ভোট গ্রহণ শেষ হয়ে যায়, এরপর প্রত্যেকটা ভোট কক্ষ থেকে এক জায়গায় এনে ভোটগুলো গণনা হয়, সেখানে সব রাজনৈতিক দলেরই এজেন্টরা উপস্থিত থাকে। সেই ফলাফলগুলো কিন্তু প্রত্যেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসার কিন্তু টাঙিয়ে দেন। প্রিজাইডিং অফিসার সেই ফলাফলগুলো সহকারী রিটার্নিং অফিসার কিংবা উপজেলা পর্যায়ে পাঠান। সেগুলা উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফলগুলো কিন্তু অন্তর্ভুক্তি হয়। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছে। রিটার্নিং কর্মকর্তা তার অধীনে যতগুলো সংসদীয় আসন আছে, আমরা জানি যে একটি জেলার একজন রিটার্নিং অফিসার থাকে, তার অধীনে ওই জেলায় যতগুলো আসন আছে তিনি সেই আসনগুলোর ফলাফল ঘোষণা করেন এবং এখন পর্যন্ত সেই আসনগুলোর ফলাফল অনেকগুলো আসনেরই ফলাফল কিন্তু এর মধ্যে জেলা পর্যায়ে ঘোষিত হয়ে গেছে। এরপরে ধাপে নির্বাচন কমিশনের কাছে ফলাফলের শীট আসে। নির্বাচন কমিশন সেই শীটগুলোকে আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করেছে। এখন নির্বাচন কমিশন চূড়ান্ত বার্তা শীট থেকে আসন ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। যুক্ত করতে চাই সেটি হচ্ছে মূলত এখন আমরা যেই সংবাদটুকু পাচ্ছি কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিং এর মধ্য দিয়ে যেটি বলা হচ্ছে, সেটি মূলত আমরা ধরে নিতে পারি এটি 2 থেকে 3 ঘন্টা আগের তথ্য, যেটি মূলত রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে এসেছে। তবে নির্বাচন কমিশনের যেহেতু একটি আনুষ্ঠানিকতা রয়েছে কিংবা তাদের নিরপেক্ষতার জায়গা রয়েছে, আমরা দেখেছি এই ব্রিফিং ঘিরে মূলত ব্রিফিং এর সম্মুখ সারিতেই বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে। আমাদের সাথেও কথা হচ্ছিল, আমরা সংবাদের বিভিন্ন
মাধ্যমে বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যেও কিন্তু তাদের অনুভূতি জানানোর জন্য আমরা কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছিলাম। তাদেরও যে ভাষ্যগুলো ছিল, তাদের যে কথাগুলো ছিল, তারা কিন্তু ভোট নিয়ে, ভোট যে সুষ্ঠু হয়েছে কি হয়নি কিংবা ভোটের যে নিরপেক্ষতা সেটি নিয়ে কিন্তু খুব একটা তারা প্রশ্ন তুলতে আমরা দেখিনি। তবে ভোট নিরপেক্ষতার পাশাপাশি ভোট গণনার যে একটি বিষয়, তারা কিন্তু বারে বারে সেই বিষয়গুলো বলছে। এবং একই সাথে আমিও নিশ্চয়, আপনি হয়তো খেয়াল করেছেন যে এখানে যে ব্রিফিংটি হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে মূলত আমরা দেখছিলাম যে তারা কিন্তু নিজেদের মধ্যকার যে তাদের হিসেব নিকাশ রয়েছে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু সেগুলো হিসেব নিকাশ মিলিয়ে নিচ্ছে। আমরা দেখেছি সম্মুখ সারিতে বসে মাঝে মধ্যে তারা কিন্তু বিশেষ করে যেহেতু এখানে সিনিয়র সচিব এবং সেই সাথে অতিরিক্ত সচিব রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময়ে তারা ব্রিফিংগুলো করছে, তারা কিন্তু সেই হিসেব নিকাশ তারা মিলিয়ে নিচ্ছে। অনেক কিছু আবার জানতে চাচ্ছে যে কেন এটি কম হয়েছে কিংবা কেন এটি বেশি হয়েছে, যেহেতু তাদের একটি স্বচ্ছতার জায়গা রয়েছে নির্বাচন কমিশনের। এবং অর্থাৎ আপনি যেটা বলতে চাচ্ছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের যেহেতু কেন্দ্রভিত্তিক তাদের প্রতিনিধিরা কাজ করেছে, পোলিং এজেন্ট রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলে কিন্তু এই যে 42,000-এর উপরে ভোট কেন্দ্র, 44,000-এর মতো ভোট কেন্দ্র, প্রত্যেক কেন্দ্রের ফলাফলই কিন্তু তারা নিজেদের মতো করে সংগ্রহ করেছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা দেখেছি তারা সেটার গ্রাফ কিন্তু প্রকাশ করেই যাচ্ছেন এবং সেটা এক্সেল শিটের মাধ্যমে তারা ফলাফলগুলোকে একীভূত করার চেষ্টা করছেন। সর্বশেষ আমরা এটিও কিন্তু দেখার বিষয় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেই ফলাফলের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে ফলাফল তারা যোগ করছেন, সেটির কতটা মিল অমিল আছে, সেটির উপরে আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা, নির্বাচনের বিশ্বাসযোগ্যতারও কিন্তু অনেক বিষয় রয়েছে। তো আমরা অপেক্ষা করছি যে আসলে চূড়ান্তভাবে এখান থেকে 299টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা শেষ হবে। ফলাফল ঘোষণার পরে এখন পর্যন্ত যেহেতু আমাদের হাতে যেই ফলাফলগুলো এসেছে, সেখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে সরকার গঠনের পথে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলেছেন এর মধ্যে বিএনপি। অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের নিয়মই হচ্ছে 151টি আসন যারা পায় তারাই সরকার গঠন করে। এই সেখানে আপনাকে একটু থামাতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে যেমনটি বলছিলেন যে ফলাফল ঘোষণা কিংবা যে তথ্যটি আসার ক্ষেত্রে আমরা জামায়াত জোটে যে আলাদাভাবে যারা এসেছে তাদের পক্ষ থেকে মূলত এই একটি বিষয়ে বিশেষ করে তারা বারে বারে অভিযোগ করছেন যে ফলাফল ঘোষণা গিরে যেহেতু রিটার্নিং কর্মকর্তার অন্যরকম একটি দায়িত্ব থাকে কিংবা তিনি অন্যতম ভূমিকায় থাকেন, তিনি তার যে তথ্যগুলো রয়েছে যেগুলো মূলত নির্বাচন কমিশনকে তিনি উপস্থাপন করে থাকেন, নির্বাচন কমিশনও মূলত সেই অনুযায়ী তারা তাদের ব্রিফিংগুলো কিংবা তাদের সংবাদগুলো তারা জানিয়ে থাকেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে 11 দলীয় জোটের পক্ষ থেকে মূলত একটি বেশ কিছু অভিযোগ তারা কিন্তু করছিলেন। আমরা সে বিষয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবো। দর্শক, আমরা আছি এই নির্বাচন কমিশন সচিবালয়, এখানে ফলাফল ঘোষণা কেন্দ্রে আমরা অপেক্ষা করছি। আমার পাশাপাশি এখন টেলিভিশনের পাশাপাশি এখানে শতাধিক গণমাধ্যমের প্রতিনিধিরা এখানে কাজ করছেন, শতাধিক গণমাধ্যমের বুথ রয়েছে, প্রত্যেকেই ফলাফলগুলো গ্রহণ করছেন এবং তারা তাদের স্ব গণমাধ্যমের মাধ্যমে দেশের 18 কোটি মানুষের কাছে ফলাফলগুলো পরিবেশন করার চেষ্টা করছেন। আমরা সবাই চেষ্টা করছি আসলে একেবারে যাচাই বাছাই করে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, আমরা সঠিক নির্ভুল ফলাফলটি দর্শক আপনাদেরকে জানাতে চাই সবার আগে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তী সংবাদে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। উজ্জ্বল। ইসি সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন ও মিয়া আমিরুল। বেসরকারিভাবে বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হয়ে সরকার গঠনের পথে আছে বিএনপি। তবে এই অবস্থায় বিজয় মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে দলটি। রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে কথা জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার বাদ-জুমার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং নির্বাচনে জয় পাওয়ায় দলটির উদ্যোগে ঢাকা সহ দেশব্যাপী দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষরা প্রার্থনা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে নির্বাচন কমিশন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 1,35,146 ভোট জনাব মোহাম্মদ সাইদুর রহমান।